মাননীয় স্পিকার, এটা আমাদের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে, all citizens are equal before law and are entitled to equal protection of law. And Article 31 says, Mr. Speaker, sir, to enjoy the protection of the law and to be treated in accordance with law and only in accordance with law is the inalienable right of every citizen. And wherever he may be, and of every other person of the time being within Bangladesh, and in particular, no action detrimental to the life, liberty, body, reputation, or property of any person shall be taken except in accordance with law. বাংলায় বলা আছে মাননীয় স্পিকার ৩১ অনুচ্ছেদ, আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, এবং বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। So, Mr. Speaker, sir, this very indemnity ordinance is against the basic structure, fundamental rights as contained in Part 3 of our Constitution, so it cannot be sustained in law. And third infirmity is, তৃতীয় ত্রুটি হলো মাননীয় স্পিকার, সাব আর্টিকেল 2 of Article 93 of our Constitution says, 93 অনুচ্ছেদে 2 অনুচ্ছেদে বলা আছে যে অধ্যাদেশের মাধ্যমে কোনো আইন জারি হবার পর সংসদের পরবর্তী সেশনের প্রথম বৈঠকে সংসদে উপস্থাপন করতে হবে এবং 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ যদি পাস না হয়, আইনে পরিণত না করা হয়, it will be automatically lapsed. মাননীয় স্পিকার, the so-called indemnity ordinance was never placed in the parliament and it was also never passed by the parliament. এবং এই indemnity ordinance কখনো কোনো সংসদে উপস্থাপন করা হয় নাই এবং ইহা পাসও করা হয় নাই। দিস ইজ দি থার্ড ইনফর্মিটি বা তৃতীয় সাংবিধানিক ত্রুটি। মাননীয় স্পিকার, another the fourth constitutional infirmity, fourth defect, constitutional defect is, মাননীয় স্পিকার, আমাদের এই সংবিধানে 1 থেকে 153টি অনুচ্ছেদ আছে, 1 to Article 153, এবং 4টা তফসিল আছে, 1 নম্বর তফসিল, 2 নম্বর তফসিল, 3 নম্বর তফসিল, 4 নম্বর তফসিল। এই 1 থেকে 153টা অনুচ্ছেদ এবং এই 4টা তফসিলের বাইরে এই পবিত্র সংবিধান আর কিছু নাই। এই 1 থেকে 153 অনুচ্ছেদ এবং এই 4টি তফসিলের কোথাও ইনডেমনিটি অর্ডিন্যান্স বলতে কোনো শব্দ নাই, ইনডেমনিটি অর্ডিন্যান্সের কোনো সেন্টেন্সও নাই। আজকে কোনো পত্রিকা, 2-1টা মাননীয় স্পিকার, এই বিকৃত ভাবাপন্ন সব 1টা-2টা পত্রিকা, নাম বলতে চাই না মাননীয় স্পিকার, কি বলে জানেন? কোনো সংবিধান বিশেষজ্ঞ বলেন, মাননীয় স্পিকার, আই এম অলসো প্র্যাকটিসিং লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সব সংবিধান বিশেষজ্ঞকে চিনি অন্তত ব্যক্তিগতভাবে, কোন সংবিধানের নাম, সংবিধান বিশেষজ্ঞের নাম উল্লেখ করে না করে বলে যে এইটা সংবিধানের অংশ, 2/3 মেজরিটি ছাড়া এটা পাস করা যাবে না। মাননীয় স্পিকার, আই বেগ টু সাবমিট, এই সংবিধানের কোথাও ইনডেমনিটি অর্ডিন্যান্সের একটি সেন্টেন্স, একটি বাক্য, একটি শব্দ নাই, নো হোয়ার within 1 to 153 article and is within the 4th schedule। 1 থেকে 4টা তফসিল আছে, কোথাও এই ইনডেমনিটি অর্ডিন্যান্স অংশ নয়। শুধু আমাদের সংবিধানের একটি মাত্র আর্টিকেল আছে অ্যাবাউট ইনডেমনিটি, দ্যাট ইজ দ্য আর্টিকেল 46 অফ আওয়ার কনস্টিটিউশন। আমাদের সংবিধানের 46 অনুচ্ছেদ, মাননীয় স্পিকার, 46 অনুচ্ছেদ কি বলে? যে 2টি মাত্র কারণে কেবলমাত্র সংসদ কোনো কার্যকে দায় মুক্ত করতে পারে। কি কি কারণ? আই ব্যাক টু রিড আর্টিকেল 46, 46 এই ভাগের পূর্ববর্ণিত বিধানাবলীতে যাহা বলা হয়েছে তাহা সত্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে এবং কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায় মুক্ত করিতে পারিবেন। অর্থাৎ মাননীয় স্পিকার, মহান মুক্তি সংগ্রামের প্রয়োজনে অথবা দেশের অভ্যন্তরে কোথাও আইন শৃঙ্খলা সংরক্ষণ বা পুনর্বহালের কারণে কেবলমাত্র সংসদ কোনো কার্যকে ইনডেমনিফাই বা দায় মুক্ত দিতে পারে। এই ইনডেমনিটি অর্ডিন্যান্স হ্যাজ গট নো রিলেশন with the great liberation struggle of our nation, of our country, or in respect of restoration or preservation of law and order in any parts of the country. সুতরাং
এইটা ultra biased to the constitution in respect of this article 46(2). এগুলো চতুর্থ ইনফরমেটি। Now a question may come before me. If this so-called indemnity ordinance is not at all a law, why have you placed it before the Parliament for repeal? It is a pertinent question, Mr. Speaker, sir. যে বলতে পারে এই সাংবিধানিক ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও যেটা কোনো আইনই না, এই আইন কেন সংসদে উপস্থাপন করা হলো, কি প্রয়োজনে? মাননীয় স্পিকার, এটার জবাব আমাদের পরিষ্কার। মাননীয় স্পিকার, আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদ মোতাবেক, দি ট্রানজিটরি প্রভিশনস অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধানের চতুর্থ তফসিলের 18 প্যারাগ্রাফ, ওখানে বলা আছে মাননীয় স্পিকার, যারা সমালোচনা করেন, I would ask them, my most humble appeal would be to carefully go through this paragraph 18 of the fourth schedule of our constitution. এটার সাথে it has to be read with paragraph 3A of the fourth schedule of our constitution. Mr. Speaker, sir, if you kindly carefully scrutiny this paragraph 18 at page 176 of the latest edition of our constitution, আপনি দেখবেন মাননীয় স্পিকার, ওখানে বলা হয়েছে, এটাও বলা প্রয়োজন, জাতিকে আমরা কোনো বিভ্রান্তির মধ্যে রাখতে চাই না। আমি আর বেশি সময় নেব না মিস্টার স্পিকার স্যার। প্যারাগ্রাফ 18 অফ দ্য ফোর্থ শিডিউল কি বলছে মাননীয় স্পিকার? 1975 সালের 15 আগস্ট থেকে 1979 সালের 9 এপ্রিল তারিখের উভয় দিন সহ মধ্যে প্রণীত সকল ফরমান আদেশ, সামরিক আইন প্রবিধান, সামরিক আইন আদেশ ও অন্যান্য আইন, অধ্যাদেশ শব্দটিও নাই, এবং উক্ত মেয়াদের মধ্যে অনুরূপ কোনো ফরমান দ্বারা এই সংবিধানের যে সকল সংশোধন, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন ও বিলোপ সাধন করা হইয়াছে তাহা, এবং অনুরূপ কোনো ফরমান, সামরিক আইন প্রবিধান, সামরিক আইন আদেশ বা অন্য কোনো আইন হইতে আহরিত বা আহরিত বলিয়া বিবেচিত ক্ষমতা বলে, বা অনুরূপ কোনো ক্ষমতা প্রয়োগ করিতে গিয়া বা অনুরূপ বিবেচনায় কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কোনো আদেশ কিংবা প্রদত্ত কোনো দণ্ডাদেশ কার্যকর পালন করিবার জন্য উক্ত মেয়াদের মধ্যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত আদেশ, কৃত কার্য কর্ম, গৃহীত ব্যবস্থা এবং কার্য দ্বারা সমূহ অথবা প্রণীত, কৃত বা গৃহীত বলিয়া বিবেচিত আদেশ, কার্যক্রম, ব্যবস্থা বা কার্য দ্বারা সমূহ এত দ্বারা অনুমোদিত ও সমর্থিত হইল, এবং ওই সকল আদেশ, কার্যকর্ম, ব্যবস্থা, কার্য দ্বারা সমূহ বৈধভাবে প্রণীত, কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গৃহীত হইল, এবং তৎসম্পর্কে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট কোনো কারণেই কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এই প্যারাগ্রাফের অর্থ হইল মাননীয় স্পিকার, 1975-এর 15 আগস্ট থেকে যেদিন সামরিক আইন উড্র হলো, মুস্তাক এবং জিয়ার সামরিক আইন, 1979-এর 9 এপ্রিল পর্যন্ত যত ফরমান, মার্শাল অর্ডার, মার্শাল প্রোক্লামেশনস, অ্যাপয়েন্টমেন্টস, সাসপেনশন, প্রিন্টিং অফ কয়েন্স, অল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ ফাংশনস, সমস্ত প্রশাসনিক এবং বিচার বিভাগীয় কর্ম, এই কর্মগুলো বৈধভাবে প্রণীত হয়েছে বলে এটা বলা হয়েছে। উদ্দেশ্য হলো এটা, উইদিন দিস পিরিয়ড, ডিউরিং দি মার্শাল ল অফ জিয়া অ্যান্ড মুস্তাক, যত কাজ করা হয়েছে উহা বৈধ ভাবে করা হয়েছে বলে গণ্য হবে, এবং এই সম্পর্কে কোনো ট্রাইব্যুনাল, কোনো আদালতে প্রশ্ন করা যাবে না মাননীয় স্পিকার। এবং এইরূপ এই সময়ের মধ্যে I have come with a list, Mr. Speaker, sir, within this time, মাননীয় স্পিকার, জিয়া এবং মুস্তাকের মার্শালের সময়ে in 1975 12টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। in 1976 96টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। in 1977 63 অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। in 1978 54 ordinances were promulgated. in 1979, Mr. Speaker, sir, 31টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই মার্শালের সময়, মুস্তাক এবং জিয়ার মার্শালের সময় সর্বমোট 256টা, I mean in total 256 ordinances were promulgated, Mr. Speaker, sir. এখন এইগুলোকে বৈধভাবে প্রণয়ন করা হয়েছে বলে ধরে নিতে হবে, এইটা হলো এই 18 প্যারাগ্রাফের মর্মকথা। Now what is 3A? 3A is, এই 3A যেটা করা হয়েছে ওটা দেখবেন নিচে একটা ফুটনোট আছে, ওটা সামরিক ফরমান বলে বাই মার্শাল ল প্রক্লামেশন এটা ইনসার্ট করা হয়েছিল। এইটারই রেটিফিকেশন আর্টিকেলের
paragraph 18 of the fourth schedule of the Constitution. Mr. Speaker, sir, I'm just going to conclude. Because we cannot keep the nation in confusion. বিষয় পরিষ্কার করে বলা উচিত মাননীয় স্পিকার। আমি শেষ করছি। তো মাননীয় স্পিকার, এইগুলি বৈধভাবে করা হয়েছে বলে বলা হয়েছে। This doesn't mean all these 256 ordinances have been made a part of the Constitution. এবং কনস্টিটিউশনের যদি অংশ করতে হয়, it should be expressly said in the very Constitution that it has been made a part of the Constitution. যেমন ধরেন মিস্টার স্পিকার স্যার, আমাদের তফসিলে বলা আছে একজন মন্ত্রী একজন রাষ্ট্রপতি কিভাবে ওথ নেবে, এইটা কনস্টিটিউশনের অংশ। বাট দিস ইন্ডেমনিটি অর্ডিন্যান্স অর the other 256 ordinances are not part of the Constitution. এবং these are the ordinary laws like any other laws. যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয়, তাহলে this can be repealed by a simple majority in the parliament as per procedures laid down in Article 80 of our Constitution. আমাদের সংবিধানের সাধারণ আইন প্রণয়ন কর্মকাণ্ডের যে নীতিমালা আমাদের সংবিধানের 80 অনুচ্ছেদে বলা আছে। তো সেইভাবে আপনার মাননীয় স্পিকার বাতিল হতে পারে। এই সম্পর্কে আমি আপনার সামনে এখনই পাঠিয়ে দিচ্ছি। বেগম জিয়া এবং জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে এইভাবে সপ্তম এবং পঞ্চম সংশোধনীতে রেটিফাইড করা, ভ্যালিডেটেড করা, আমি আপাতত 19টি আইন আপনার সামনে আমি প্রেরণ করতে পারি, যেগুলো পরবর্তী সময়ে ডিউরিং দ্য টাইম অফ বেগম খালেদা জিয়া এন্ড জিয়াউর রহমান এন্ড হুসাইন মোহাম্মদ এরশাদ এগুলি রিপিল করা হয়েছিল। আমি দুই একটা আপনার সামনে পড়ে শোনাচ্ছি। সংবিধানের পঞ্চম এবং সপ্তম সংশোধনী দ্বারা সমর্থিত ও তথাকথিত অনুমোদিত যে সকল আইন পরবর্তীতে স্বাভাবিক সাংবিধানিক আইন প্রণয়ন পদ্ধতিতে রহিত হইয়াছে তাহার কয়েকটি তালিকা মাননীয় স্পিকার আমি এখনই আপনার সামনে পেশ করব। তবু জাতির বোঝার জন্য আমি দুই একটা আপনার সামনে উপস্থাপন করব। যারা বলে ইটস পার্ট অফ দি কনস্টিটিউশন, ইট ইজ দে মাননীয় স্পিকার হু আর সেইং দ্যাট দিস ইজ এ পার্ট অফ দি কনস্টিটিউশন, দে রিপিলড ইট অ্যাজ পার normal legislative procedure of Article 80 of our Constitution. Number 1, Industrial Relations Regulations Ordinance of 1975. এটা অধ্যাদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন 1/12/75 অধ্যাদেশ জারি করেছিলেন। শিল্প সম্পর্কিত অধ্যাদেশ 1975 1/12/75 এটা রিপিল করলো ইন দি থার্ড পার্লামেন্ট বাই অ্যাক্ট 29 of 1980 on 25/7/1980 এইগুলো একটা। Possibly that was in the third parliament, third parliament, third or second, Madam Speaker, 80 সনে হয়েছে বাতিল। How can it be third? 79th parliament যেখানে জনাব মরহুম শাহজিজ রহমান সাহেব দ্য লিডার অফ দ্য হাউস ছিলেন। তারপরে আরেকটা, এটা ফেমাস অধ্যাদেশ যেটা জনাব আজকের সংসদের সদস্য জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ওনার মাসলা জারি করার পরে উনি অধ্যাদেশের মাধ্যমে জারি করেছিলেন। এটা বাংলাদেশের সাধারণ মানুষ সকলেই জানে যে লোকাল গভর্নমেন্ট উপজেলা পরিষদ এন্ড উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন রিঅর্গানাইজেশন অর্ডিন্যান্স অফ 1982 এইটা সাবেক রাষ্ট্রপতি এরশাদ 23/12/82 ইংরেজি তারিখে অধ্যাদেশের মাধ্যমে সারা বাংলাদেশে উপজেলা সিস্টেম চালু করেছিলেন। এইটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 5th পার্লামেন্টে অন 29/1/92 বাই অ্যাক্ট 2 of 1982 আপনার বাতিল করে দিলেন, which was ratified, confirmed, validated by 7th amendment by paragraph 19 of the 4th schedule of our Constitution. So how, whether they have got any authority, এই অথরিটি নাই বলে কি বলবেন? আমি আশা করেছিলাম, আমি বিশ্বাস করি বিএনপির মধ্যে অনেক বিবেকবান মুক্তিযুদ্ধ আছেন, আমি আশা করেছিলাম they would have prevailed upon them, that they would have asserted their influence, আজকে তারা থাকার কথা ছিল। শুধু একটি অপরাধ, খুনিদের বিচার হবে, সুকান্ত বাবু রাসেলের হত্যার বিচার হবে, এই জন্য তারা এমন একটি মহতি প্রচেষ্টা অংশগ্রহণ করা উচিত ছিল। আমি অনেককে চিনি যাদের মধ্যে ন্যূনতম বিবেক আছে মাননীয় স্পিকার, আজকে তাদের থাকা উচিত ছিল। আমি যাদেরকে বলতাম তারা যদি বলতো ইট ইজ এ পার্ট অফ দি কনস্টিটিউশন। দিস অর্ডিন্যান্স ওয়াজ প্রমালগেটেড বাই দি দেন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ and it was repealed by Begum Khaleda Jia in the 5th parliament on 29/1/1992. আমার মনে আছে জনাব মিজান চৌধুরী আজকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত পসিবলি প্রেসিডেন্ট চেয়ারম্যান, উনি এটার উপরে প্রতিবাদ করেছিলেন।
উনি সাংবিধানিক প্রশ্নে বলেন নাই, উনি বলেছিলেন মাননীয় স্পিকার আপনি যে এটা জনগণের উপকার হয় এটা বাতিল করা ঠিক হবে না। তারপরে আরেকটা আইন আমি আপনার সামনে উপস্থাপন করি, যেটা হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব অধ্যাদেশের মাধ্যমে জারি করেছিলেন। সেটার নাম মাননীয় স্পিকার ক্রুয়েলটি টু ওমেন ডেটার অ্যান্ড পানিশমেন্ট অর্ডিন্যান্স অফ 1983। এইটা সাবেক রাষ্ট্রপতি এরশাদ 2/10/83 ইংরেজি তারিখে অধ্যাদেশের মাধ্যমে, তখনও 86 পার্লামেন্ট আসে নাই, উনি অধ্যাদেশের মাধ্যমে অ্যাজ প্রেসিডেন্ট জারি করেছিলেন। এইটা গত পঞ্চম জাতীয় সংসদে মাননীয় স্পিকার 16/7/95 ইংরেজি তারিখে এটা বাতিল করা হয়েছে। দিস অর্ডিন্যান্স was also ratified by 7th amendment of our constitution, that is by paragraph 19 of the 4th schedule of our constitution. So Mr. Speaker sir, এখন যে কথা আজকে বলা হচ্ছে কেন আপনি নিয়ে আসলেন, আনলাম এই কারণে, রাখেন, আনলাম এই কারণে মাননীয় স্পিকার যে মানুষের মনে গত 21 বছর ব্যাপী অত্যন্ত পরিকল্পিতভাবে একটি ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে, it is a part of the constitution, it's a very complicated law, give to মাননীয় স্পিকার। আপনি তো ছিলেন না, আমরা 19 পার্লামেন্টে ওখানে বসতাম, তো আমার মুরব্বী আমাদের সুপ্রিম কোর্ট বারের এককালীন সভাপতিও ছিলেন, আমি তাকে শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে অন্য কারণে, বয়সের কারণে। হি ইউজ টু সে it's a very complicated case, it's very not, it's too hard to unknot, এটা খোলা যাবে না, খুব জটিল আইনের বলতেন। আমি মাননীয় স্পিকার, মানুষ বেশি দিন বাঁচে না, মানুষের কর্ম থাকে, এই জন্য মাননীয় স্পিকার আমার নেত্রী, বাংলার গণমানুষের নন্দিত নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমাদের দল দৃঢ়ভাবে আইনের শাসনে বিশ্বাস করে, উই ফার্মলি বিলিভ ইন দি রুল অফ ল। মাননীয় স্পিকার, আফগানিস্তানের তালেবানরা আপনি দেখেছেন কিভাবে নজিবুল্লাহকে লটকিয়ে হত্যা করেছে, ওই বর্বরচিতভাবে, উই ডোন্ট